৩৬০ আউলিয়ার স্মৃতিধন্য পুণ্যভূমি সিলেট। হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহের স্মৃতি বিজড়িত এই শহর থেকেই দেশের রাজনীতির শুভ সূচনা হয় বলে বিশ্বাস করেন অনেকে। সুরমা ও কুশিয়ারা নদীর তীরে গড়ে ওঠা এই জেলায় মোট ৬টি সংসদীয় আসন রয়েছে, যেখানে প্রায় ২৭ লক্ষ ভোটারের রায় নির্ধারণ করবে এই জনপদের আগামী নেতৃত্ব। এমনিতেই সিলেটের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। মহান মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানী থেকে শুরু করে কালজয়ী নেতাদের পদচারণায় মুখর ছিল এই জনপদ। বর্তমানে এখানে প্রবাসীদের বিনিয়োগ এবং রেমিটেন্স অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও অপরিকল্পিত নগরায়ন আর সুরমা নদীর নাব্যতা সংকটে তৈরি হওয়া ভয়াবহ জলাবদ্ধতা এখানকার জনজীবনের প্রধান অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এবার নির্বাচনে তাই বড় দলগুলোর রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি নদী খনন ও টেকসই অবকাঠামো উন্নয়নের দাবিটি ভোটারদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। সাথে আদর্শ পর্যটন নগরী হিসেবে সিলেট অঞ্চলকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবার দাবি তাদের। সুরমা নদীর তীরে হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহের পুণ্যভূমি সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন নিয়ে চ্যানেল 24 এর বিশেষ আয়োজন এন মুহাম্মদ ব্যালটে বাংলাদেশে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মুহাজির হক। দর্শক, এই সিলেটকে বলা হয় রাজনীতির শুভ সূচনা করা, এবং এই সিলেট অঞ্চল থেকেই কিন্তু আমরা দেখতে পাই এই জনপদের অনেক মিথ রয়েছে, যেখানে বলা হয় এই সিলেট অঞ্চলে যারা আসলে প্রতিনিধিত্ব করেন তারাই আসলে আগামীতে এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এই সব কিছু নিয়ে আজকে আমাদের আয়োজন, এবং শুরুতেই আমি আসলে একটু পরিচয় করে দিতে চাই আমাদের সাথে যারা আজকে অতিথি হিসেবে রয়েছেন তাদের সঙ্গে। আমার সাথে রয়েছেন অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি মনোনীত প্রার্থী সিলেট ৬। আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। সাথে রয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক সিলেট জেলা জামাত ইসলামী এবং জামাত সমর্থিত 11 দলীয় জোটের প্রার্থী সিলেট ৪। এবং আমাদের সাথে আরো রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকেও স্বাগত আমাদের এই আয়োজনে। দর্শক, ইতিহাস ঐতিহ্যের যে সিলেট নগরী রয়েছে, এই সিলেট অঞ্চল নিয়ে কিন্তু দুঃখের অনেক শেষ নেই। এই দুঃখ নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তবে এই সিলেট বিভাগ অর্থাৎ মূলত এই সিলেট জেলাকে কেন্দ্র করে যে আগামীতে যে নেতৃত্ব প্রকাশ হয়, সেই নেতৃত্ব প্রকাশের আগে অনেক ধরনের আলোচনা, অনেক ধরনের গুঞ্জন কিন্তু আমরা শুনে থাকি। এই সব কিছু শুরু করবার আগে আমরা একটু চলে যেতে চাই আমাদের এই সিলেট অঞ্চলের যিনি আসলে প্রতিনিধিত্ব করেন চ্যানেল 24 এর সিলেট ব্যুরো প্রধান আজহারউদ্দিন শিমুলের কাছে। এবং শিমুলের কাছে আমরা একটু জানতে চাই, শিমুল, এই সিলেট জনপদ নিয়ে মানুষের প্রত্যাশা কিন্তু ব্যাপক, এবং আমি যেমনটা শুরুতে বলছিলাম যে রাজনীতির শুভ সূচনা এখান থেকে হয় বলে অনেকে বিশ্বাস করেন, কিন্তু আসলে এই সিলেট জনপদ কতটা শুভ, এবং আপনার চোখে এই সিলেট অঞ্চলের সমস্যা সংকট কি বলে মনে হয়? ধন্যবাদ মহাজির। আপনি জানেন যে শুরুতেই আপনি যেমনটি বললেন যে এখান থেকে শুভ সূচনা করা হয়। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সিলেট থেকে তাদের প্রচারণা শুরু করেন। হয়তো যেহেতু 21 তারিখ থেকে প্রচারণা শুরু, আপনারা নিশ্চয়ই দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখান থেকেই শুভ সূচনা শুরু করবেন। সিলেটে আসলে যেহেতু একটি অনেক বড় একটি অঞ্চল, এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। শুরুতেই যদি বলি, সিলেটকে বলা হয় তাকে চায়ের নগরী, এবং আপনি দেখবেন যারা চা শিল্পের সাথে জড়িত তাদের যে বেতন কাঠামো তা এখনো 178.50 পয়সা, অর্থাৎ 180 টাকার নিচে। এটা যত সরকারি ক্ষমতা আসছে এটার কোনো আসলে পরিবর্তন হয়নি। আমরা যারা চা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে তারা এবার যে দল ক্ষমতায় যাবে তারা কোনো আশ্বাস চান না, তারা লিখিত আশ্বাস চান যাতে তাদের এই জীবনযাত্রার মান আসলে উন্নয়ন হয়। এবং আপনি জানেন যে সিলেটে আসলে গত 22 সাল থেকে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। এই বন্যার কারণে এই অঞ্চলের অর্থনৈতিক এমনভাবে ভেঙে পড়েছে তা আসলে বলার ভাষা নেই, এবং প্রতি বছরই এখানে বন্যা হয়। এজন্য টেকসই আসলে উদ্যোগ নেওয়া জরুরি, কিন্তু আমরা দেখেছি যে সরকারই আসুক কোনো টেকসই আসলে উদ্যোগ নেয়নি। আমরা এখানে যে এলাকায় আছি সুরমা নদীর ঠিক পাশেই আমরা রয়েছি। এই সুরমা নদী আসলে খননের নামে আমরা দেখেছি একটা লুটপাট হয়েছে। এই লুটপাট যদি বন্ধ না হয় তাহলে প্রতি বছরই সিলেট
বন্যায় কবলিত হবে। এবং আপনি জানেন যে সিলেটকে বলা হয় তাকে পর্যটন নগরী। সিলেটের আমাদের যারা আজকের অতিথিরাও আসছেন তারা কিন্তু পর্যটন এলাকা থেকেই আসছেন, এই এলাকার প্রতিনিধিত্ব করবেন। তারাও জানেন যে সিলেটে আসলে যেসব পর্যটন এলাকা রয়েছে সেখানে আসলে অবকাঠামো কোনো উন্নয়ন হয়নি, এবং ম্যাক্সিমাম মানুষ যারা দেশের অন্যান্য অঞ্চল থেকে কক্সবাজারে পরে কিন্তু সিলেটে আসেন, তারা কিন্তু আসলে কোনো শৌচাগারের তেমন আসলে ব্যবস্থা নেই এবং যোগাযোগের অবস্থা খুবই নাজেহাল। এখন যারা ঢাকা বা চট্টগ্রাম থেকে সিলেটে আসেন তারা শুরুতেই তাদের আত্মীয়স্বজনকে জিজ্ঞেস করে নেন যে আমার কত সময় লাগবে। তার মানে ঢাকা থেকে সিলেট 250 কিলোমিটারের নিচে একটি 250 কিলোমিটার কম একটি এলাকা দূরত্বের দিক দিয়ে যদি বলি, কিন্তু এখানে আপনার 8 থেকে 16 ঘন্টা পর্যন্ত লেগে যায়। এই কারণে এখানে যে 4 লেন বা 6 লেনের কথা বলা হয় তা আসলে কাগজে কলমে সীমাবদ্ধ, এখন পর্যন্ত দৃশ্যমান আসলে আমরা কিছুই দেখিনি। সিলেটে আরেকটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য। আপনি জানেন যে সিলেট এই অঞ্চল ছাড়াও সিলেটের পার্শ্ববর্তী জেলাগুলো, সেখানে ওসমানী মেডিকেলে তারা চিকিৎসা নিতে আসেন, কিন্তু এখানে আউটডোরে 3000 রোগীকে সেবা দিতে হয়, ইনডোরে 3 থেকে 4000 রোগীকে সেবা দিতে হয়। কিন্তু এখানে জনবল খুবই সংকট রয়েছে, ডাক্তার সংকট, নার্স সংকট সহ প্রশাসনিক যে পদগুলো এখানে সংকট রয়েছে। সব মিলিয়ে যদি আপনাকে বলি সিলেটে অনেকগুলো সংকট রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে তারুণ্যের বিপ্লবের পর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এবং আমাদের যারা রাজনীতিবিদরা যে স্বপ্ন দেখিয়েছেন আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন আসলে কতটুকু প্রতিফলন হয় তাই এখন কিন্তু দেশবাসী দেখার অপেক্ষা রয়েছে। তো মুজাহিদ, আমার কাছে এই ছিল। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সিলেট ব্যুরো প্রধান শিমুলের কাছ থেকে আমরা জানছিলাম যে অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশে নতুন রাজনৈতিক সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো, সেই দুয়ার আসলে এই অঞ্চলে, এই জনপদে কতটা প্রভাব ফেলে সেটাই এখন আসলে দেখার বিষয়। এবং শুরুটা এখন আমি করতে চাই আমার হাতের বাম পাশে যিনি রয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, আপনার কাছ থেকেই। এখানে অনেকগুলো বিষয় আসলে ইমরান ভাই জড়িত, যেমনটা আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, চা শ্রমিকদের ন্যায্য পাওনা, বিশেষ করে এখানে যে গত যে বন্যা হলো, সাম্প্রতিক সময়ে এই বন্যা কিন্তু অনেক আলোচিত ছিল এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও বন্যার বিষয়ে আমরা অনেক কাজকর্ম চোখে পড়েছে। কিন্তু এই যে এত ক্ষোভের জায়গা, আপনারা যদি নির্বাচিত হন তাহলে আসলে এর প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যারা আজকের দর্শক মন্ডলী যারা দেখছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার এলাকা বিএনএ গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনি যে ঠিকই বলেছেন, উনি বলেছেন যে চা শ্রমিকদের দিয়েই শুরু করছেন। আসলে এটা একটা অমানবিক জিনিস। এটা আমার মনে হয় এইটা এই স্বাধীন বাংলাদেশে এইটা কাম্য হতে পারে না। এটা অতীতে এইভাবে নজর দেওয়া হয় নাই। আমাদের ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা তারা যারা শ্রমিক যারা আছে তাদের শ্রমিক আইনে তাদেরকে সমান স্কেলে যাতে তাদের সেই বেতনটুকু পায়, সেটুকু তাদের মানে এটা নিশ্চিত করা, মেকশিওর করা, সেটা আমরা এটা ইনশাল্লাহ করতে চাই এবং করবো ইনশাল্লাহ। আপনি বন্যার আগে যাওয়ার আগে আমি একটু কথা বলতে চাই। আপনি যে ঢাকা থেকে এখানে আসছেন, দেখেন আপনারা আসতে মিনিমাম অন্তত 10 থেকে 12 ঘন্টা সময় লেগেছে। এই যে ঢাকা সিলেট রাস্তার যে অবস্থা, আমরা বিগত কয়েক বছর যাবৎ সমস্যাটা ভোগ করছি। আপনি সিলেট ঢাকা ট্রেন লাইন মাত্র একটা বা দুইটা ট্রেন আছে, আর কোনো ট্রেন লাইন নাই, তাও একটা লেন সেখানে দেওয়া হয় নাই। ঢাকা সিলেট বিমান ব্যবস্থা অত্যন্ত কঠিন অবস্থা। 12,000, 11,900, 12,000, 12,500, 15,000, 20,000 টাকা পর্যন্ত বিমান ভাড়া পর্যন্ত মানুষকে গুনতে হয়। এই যে বৈষম্যমূলক অবস্থা, এটা আমি বিশ্বাস করি সিলেটবাসী মনে করে যে সিলেটবাসীর প্রতি এটা বৈষম্য হচ্ছে এবং এই বৈষম্যের অবসান চাই আমরা। এই বৈষম্য এভাবে চলতে পারে না। সিলেট টু ম্যানচেস্টার একটা ফ্লাইট ছিল, ইদানিং শুনেছি এই ফ্লাইটটাও বন্ধ করার তারা করা হচ্ছে। এটাতে প্রবাসীরা অনেক ক্ষুব্ধ হচ্ছে। আমাদের এলাকা প্রবাসী অধ্যুষিত একটা অঞ্চল। এই এলাকার মানুষ প্রবাসীরা চায় যে সিলেট টু ম্যানচেস্টার নয়, সিলেট টু ম্যানচেস্টারও থাকবেই, সিলেট টু বার্মিংহাম আমার একটা ফ্লাইট যদি হয়, এটাও আমাদের এলাকার এই মানুষজন প্রবাসীরা চাচ্ছে। বন্যার পরে যে অবস্থা হয়েছে আপনারা একটু ঘুরে দেখবেন সিলেটে, যে কোনো রাস্তার কোনো ধরনের মেনটেন্যান্সের কোনো কাজ হয় নাই, কোনো রাস্তার কোনো কাজ হয় নাই, বেড়িবাঁধের কোনো কাজ হয় নাই। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই যে সুরমা নদীর পারে, এই সুরমা নদীর ড্রেজিং এর অত্যন্ত প্রয়োজন খুব বেশি, কিন্তু অবৈধভাবে বালু উত্তোলন হয়, কিন্তু প্রপারলি আমাদের এখানে ড্রেজিং করানো হচ্ছে না। এই ড্রেজিংটা যদি আমাদের সরকারের তরফ থেকে পড়ানো হতো তাহলে কিন্তু আমরা এই বন্যার পানি থেকে অন্তত মুক্তি পেতে পারতাম। এই জায়গা থেকে একটা বেড়িবাঁধ যদি দেওয়া হতো তাহলে সিলেট শহরটা রক্ষা পেত। আমরা 22 সালের বন্যায় অনেকে মানুষের বাড়িঘর হারিয়েছে, 2 তলা থেকেছে, অনেক আশ্রয়স্থল পায় নাই। এই যে অবস্থা, আগামীতে চাই না আমরা এই অবস্থায় পরিণত হোক। আমরা চাই একটা ভালো সিলেট, সুন্দর সিলেট দেওয়া হোক এবং যে সরকারই আসুক আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যদি ক্ষমতায় আসি, কারণ এই সিলেটকে আলোকিত করেছেন আমাদের সাবেক
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, উনি অর্থমন্ত্রী যখন ছিলেন, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সভাপতিত্বেই সিলেটের সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে বিএনপির সময়। ইনশাআল্লাহ আমরা প্রতিশ্রুতি দিতে চাই এবং আমি বিশ্বাস করি এবং আমরা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় যাই। আমাদের নেতা তারেক রহমান এই সিলেটের, আপনারা জানেন যে এই সিলেটেরই উনি আপনজন এবং সিলেটেরই পরম আত্মীয়। একদম, সুতরাং একদম। এটার অসংখ্য সুযোগ ধন্যবাদ। নিয়ে আমরা সিলেটকে একটা আলোকিত সিলেট করব। একদম আলোকিত সিলেট নগরীর প্রত্যাশা আশা করি সবারই। আমি এ পর্যায়ে একটু যেতে চাই জামাত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন সিলেট 4 আসনে, তিনি প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ জয়নাল আবেদিন। আপনি একই সাথে সাধারণ সম্পাদক এই জেলা জামাত ইসলামীর। বলা হচ্ছে যে জামাত ইতিহাসের সেরা সময় কাটাচ্ছে এখন। সিলেটে আসলে জামাত কতটা ভালো সময় কাটাচ্ছে না খারাপ সময় কাটাচ্ছে? নির্বাচন নিয়ে সিলেটের মানুষের কতটা মন জয় করতে পারলো জামাত, কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী এই সিলেট, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হিস্ট্রিক্যাল লোকেশন। এখানে ক্রিন ব্রিজ আছে, আলী আমজাদের গলি আছে, আমাদের পাশে বহতা সুরমা নদী আছে। ঐতিহ্যের ধারক বাহক এই সিলেটের আমরা এই উদ্যানে দাঁড়িয়ে আমরা বলতে পারি জুলাই অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়, সেই পরিবর্তনের প্রত্যাশায় গ্রাম থেকে শহর, শহর থেকে হাওর, প্রত্যেকটি এলাকায় শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, কৃষিজীবী মানুষ, শিক্ষাবিদ সকল স্তরে একটা পরিবর্তন শুরু হয়েছে। যে পরিবর্তনের আভাস প্রমাণ ইতিমধ্যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। আমরা মনে করি যে এই পরিবর্তনের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বাংলাদেশের 18 কোটি মানুষের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান আওয়াজ তুলেছেন এবং তার নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জামাতে ইসলামী একটি ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে জয়নুল আবেদিন। এ পর্যায়ে আমরা একটু যেতে চাই একটু ভিন্ন আলোচনায়। আমাদের আজকের আয়োজনে যিনি আসলে অতিথি হিসাবে এসেছেন অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম। স্যার, আপনার কাছে আসলে জিজ্ঞাসাটা খুবই সহজ, যে এই সিলেট জেলা নিয়ে আসলে আমরা যে একটা প্রিমিয়াম ভাইব পাই সেটা কিন্তু আস্তে আস্তেই শেষ হয়ে যায়। ঢাকা থেকে সিলেট আসতেই আসলে মন উঠে যায় যে এত সময় কেন লাগে। এই যে যোগাযোগ ব্যবস্থার এই দুরবস্থা এবং সব মিলিয়ে সিলেট জেলার মানুষ যে স্বপ্নের নিয়ে বসবাস করেন, এই যে কিছু হলেই মানুষের একটা বিদেশ যাওয়ার প্রবণতা এই অঞ্চলের মানুষের। আপনি এখানে শিক্ষকতা করছেন, এখানকার শিক্ষার্থীদের সঙ্গে আপনার নিশ্চয়ই কথা হয়। আপনি কি দেখছেন এই আগামী প্রজন্ম আসলে সিলেটকে কিভাবে ভাবছে, কি নিয়ে ভাবছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং বিশেষ করে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে দুজন অত্যন্ত সম্মানিত মানুষ, দুটি বৃহৎ রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থী, ওনারা এখানে উপস্থিত আছেন। এবং বিশেষ করে আমি আরো ধন্যবাদ জানাই আজকে যারা দর্শক শ্রোতা হিসেবে উপস্থিত আছেন। আপনার প্রশ্নের জবাবে আমি বলবো যে সিলেট বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং রিসোর্সফুল এরিয়া বাংলাদেশের জন্য। একটু আগে যে ভূমিকা আমরা পেয়েছি সেখানেই আমরা বুঝতে পেরেছি, এবং এখানে সিলেটে বরাবরই শুধু স্বাধীন বাংলাদেশ না, স্বাধীন বাংলাদেশের আগেও যখন ঔপনিবেশিক শাসন ছিল তখন এখানে খুব নামকরা রাজনীতিবিদ এবং নেতৃত্ব এখানে ছিল। তারা বিভিন্ন সময় সিলেটের উন্নয়নে অবদান রেখেছেন, এবং তারই ধারাবাহিকতায় এখনো আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে সিলেটের যারা নেতৃবৃন্দ আছেন তাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণ এবং অবদান রয়েছে। সেই ধারাবাহিকতায় তারা এই উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন। আমি প্রথমে যেটা বলতে চাই, আমি অত্যন্ত আশাবাদী যে নেতৃত্ব এখন আমরা পাবো আগামী নির্বাচনের পর, এবং বিশেষ করে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যদিও সিলেটের মানুষ না, দক্ষিণবঙ্গের মানুষ, তবে 2 দশকেরও বেশি সময় কর্মস্থলের সুবাদে সিলেটে থাকার কারণে আমার একটা নিজস্ব অবজারভেশন আছে। সেই অবজারভেশন থেকে আমি বলতে চাই, যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে যা মনে করি সেটা হচ্ছে তারা অত্যন্ত দক্ষ মানুষ এবং যোগ্য মানুষ। কাজেই তারা যে কেউ নির্বাচিত হলে সিলেটের উন্নয়নে অবদান রাখতে পারবেন। যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি আসলেই মৌলিক সমস্যা। এটি ছাত্র, শিক্ষক, শ্রমজীবী, পেশাজীবী সকল মানুষের মৌলিক সমস্যা। বিশেষ করে চা বাগানের কথা বলা হয়েছে, আমরা বেশ কিছু কাজ করেছি চা বাগান নিয়ে, এবং সেখানে আমরা বারবার বলেছি যে এই অবস্থার উন্নয়ন করা দরকার।
এভাবে একটি বৃহত্তর একটি জনগোষ্ঠীকে মেইনস্ট্রিম সোসাইটি থেকে দূরে রেখে তারপরে তাদের আর্থসামাজিক উন্নয়ন না করে বাংলাদেশ এগোতে পারবে না। এর বাইরে যেটি আপনি বললেন, বিশেষ করে ফোকাস দিলেন যে ঢাকা থেকে সিলেটে আসা, তো সিলেটে প্রথম যখন আমি বাসে এসেছি তখনও 4 ঘন্টা 5 ঘন্টায় আমি এসেছি প্রথম দিকে। এটা 2004-05 সালের দিকের কথা। কিন্তু এখন সিলেটে আসতে গেলে 12 ঘন্টা 13 ঘন্টাও লেগে যায়, এর বেশি অনেক সময় লেগে যায়। তো কাজেই যেটা আমরা জানি যে রাস্তার মেরামতের জন্য বা 3 লেন 4 লেন বা 6 লেন করার জন্য এটি হচ্ছে। আমরা আশা করব এবং অ্যাপিল করব বিশেষ করে সিলেটের নেতৃবৃন্দের কাছে, যারা আগামীতে নির্বাচিত হবেন তারা যেন এই জনমানুষকে এই কষ্ট থেকে লাঘব করতে পারেন এবং যাতে করে সিলেটের এই রাস্তাঘাটগুলি খুব দ্রুততার সাথে সম্পন্ন হয়। এবং আমরা মনে করি যে 4 লেন বা 5 লেন 6 লেন যদি হয় তাহলে আমরা মনে করি যে 4 ঘন্টার মধ্যে 3-4.5 ঘন্টার মধ্যে ঢাকা থেকে সিলেট আসা কোনো অসম্ভব ব্যাপার নয়। আমরা প্রত্যাশা করি নেতৃবৃন্দের কাছে এবং তাদের সেই ক্যাপাসিটি এবং উইল আছে, আমরা মনে করি যে তারা তাদের এই যে দূরদর্শী নেতৃত্ব আছে, যোগ্য নেতৃত্ব আছে, এই নেতৃত্ব দিয়ে জনমানুষের যে এই আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া এটা তারা পূরণ করতে সক্ষম হবেন। অনেক ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম আপনাকে। এই পর্যায়ে দর্শক আমরা একটু যেতে চাই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা রয়েছেন, যাদের একটি সিদ্ধান্তে আসলে আগামী নেতৃত্ব নির্বাচিত হবে। এই সিলেটে আমাদের সাথে রয়েছেন এই জনপদের অনেক ভোটার। আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই এবং জানতে চাই যে আসলে তারা সিলেট নিয়ে কি ভাবছেন। আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে যারা প্রার্থী রয়েছেন তারা আপনাদের সিলেটকে প্রতিনিধিত্ব করেন বিভিন্ন দলের ব্যানারে, আপনারা আসলে কি ভাবছেন এই সিলেট জেলা নিয়ে? মূল সমস্যা কি কি? আসসালামু আলাইকুম, আমি আব্দুল মালেক, আমি একজন সাধারণ ভোটার। আমার প্রশ্ন হচ্ছে জয়নাল ভাইয়ের কাছে। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আপনারা সারা জীবন যেটা প্রচার করেছিলেন, যদি ক্ষমতায় যান তাহলে শরিয়া আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন। রিসেন্ট আমরা খবর পাচ্ছি বা জানতে পারছি যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে এই প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, যার কারণে আপনাদের জোটের অন্যতম শরিক যে ইসলামী আন্দোলন, তারা আপনাদের জোট থেকে চলে আলাদাভাবে ইলেকশন করবে। এই বিষয়টা যদি আপনি পরিষ্কার করে বুঝান তাহলে ভালো হবে। খুবই স্পেসিফিক একটা প্রশ্ন আমরা পেলাম, আমরা উত্তর নিতে আসবো। একজন আপাকে দেখতে পাচ্ছি। আপা, একটু বলবেন যে এই সিলেট জেলায় আসলে নারীদের কি অবস্থান, নারীরা কতটা আসলে স্বাধীন সার্বভৌমভাবে চলাফেরা করতে পারছে, নিরাপত্তার ব্যবস্থা কেমন আপনার চোখে? ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আগত সবাইকে এবং সম্মানিত আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা আছেন তাদেরকে। আমার নাম নিগাত সাদিয়া, আমি একজন অ্যাক্টিভিস্ট। তো আমি যেটা মানে প্রথমেই নারীর বিষয়ে জানতে চাচ্ছেন, আমি অত্যন্ত হতাশা নিয়ে যেটা বলছি যে আমাদের 30টিরও বেশি রাজনৈতিক দল যাদের কোনো নারী প্রার্থী নেই, অথচ তাদের কর্মীরা কিন্তু অনেক বেশি ডেডিকেটেড, ঘরে ঘরে ভোট চাচ্ছেন, তারা তাদের দলের জন্য অনেক বেশি মানে আন্তরিক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো নারী প্রার্থী নেই। কেন নেই, এটা আমার একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে সিলেট তো চায়ের নগরী, চা শিল্পের সাথে ওতপ্রোতভাবে 90% শ্রমিকই নারী শ্রমিক। চা বাগানে নারীদের কর্মবান্ধব কোনো পরিবেশ নেই, তাদের জন্য মানে কর্মস্থলে যে তাদের কোনো টয়লেট নেই, তারপরে যে মাতৃত্বকালীন যে পুষ্টি বিভিন্ন সেবা সহায়তা ওইগুলো নেই। ওইসব নিয়ে যে প্রতিনিধিরা আসতেছেন চা বাগান কেন্দ্রিক আসনগুলো থেকে, তাদের পরিকল্পনা কি, স্পেসিফিক ভাবনা কি, আসলে এগুলো জানতে চাই। আর যেটা হচ্ছে যে সিলেট একটা মেট্রোপলিটন নগরী, এই নগরীতে যে নারী বান্ধব আসলে অনেক কিছুই নেই, এসব নিয়ে তাদের ভাবনাগুলো আমি জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন নিলাম। আমরা আবারও আসবো ভোটাররা যারা রয়েছেন, আপনারাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের এবং বহুল প্রত্যাশিত যে নির্বাচন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে বহুল প্রত্যাশার সেই নির্বাচনের জন্যই আজকে আমরা আপনাদের এই সিলেট অঞ্চলে রয়েছি। আমরা এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যারা ভোটার আমাদের সাথে রয়েছেন তাদের কিছু প্রশ্ন শুনছিলাম। আমরা এই পর্যায়ে সেই প্রশ্নের উত্তরগুলো আসলে জানতে চাই। শুরুটা করতে চাই মোহাম্মদ জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক জামাতে ইসলামী। আপনার কাছে একটা স্পেসিফিক জিজ্ঞাসা ছিল একজনের, যে শরিয়া মোতাবেক জামাতি ইসলামীর পথ চলার কথা অনেকে বলেছিলেন,
এবং আপনার কাছে যে জিজ্ঞাসাটা ছিল, এই যে আপনাদের ইসলামী আন্দোলন সরে গেল, এই সব মিলিয়ে দলের যে অবস্থান, সেটার প্রভাব কি আসলে আপনাদের এই সিলেট অঞ্চলে কতটা পড়লো, আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন এবং আগামী নির্বাচনী ইশতেহারে আপনারা সুস্পষ্ট পাবেন, আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এখানে অনেকে প্রশ্ন রাইজ করেছেন, ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সংগঠন অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা জানেন যে 11টি দল ঐক্যবদ্ধ হয়ে জোটগতভাবে ওয়ান বক্স পদ্ধতিতে 300টি আসনে নির্বাচন করার প্রক্রিয়া অংশগ্রহণ করে ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা গতকালকে পর্যন্ত যতটুকু জানি এই কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত আছে। আমরা মনে করি 10টি দল এখনো এক আছে, একটা দলের বিষয়ে কথাবার্তা চলছে, কথাবার্তা হচ্ছে। আমরা দেখি কি হয়। উড্ড করার লাস্ট দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা আশা করছি নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া 11টি দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য মূল ইস্যু নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ সবাইকে। জয়নাল আবেদিন, আরেকটু যোগ করতে চাই এর সাথে। আমি জিজ্ঞেস করেছিলাম যে এর প্রভাবটা আসলে সিলেটে আছে কিনা, এবং আপনাদের যে এই দ্বন্দ্বটা কিন্তু দৃশ্যমান জয়নাল আবেদিন, এবং সেই জায়গার রেসটাই প্রান্তিক পর্যায়ে কতটা পৌঁছাচ্ছে আপনি আমরা সিলেটে এটা কোনো সমস্যা আছে বলে, প্রভাব আছে বলে আমরা মনে করছি না। ধন্যবাদ। এবার একটু যেতে চাই অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী আপনার কাছে, এবং যে আমাদের একজন নারী ভোটার, তিনি যেমনটা বলছিলেন যে এখানে এখন পর্যন্ত চা শ্রমিকদের যে ন্যায্য পাওনা এবং বিশেষ করে নারীদের অংশগ্রহণ নিয়ে তিনি কথা বলছিলেন, এই সব মিলিয়ে সিলেট জেলার নারীরা কি একটু বেশি বঞ্চিত, এবং বিশেষ করে এখানে সব সময় কেন চা শ্রমিকরা এত আন্দোলন, এত কথা হবার পরেও এদের নিয়ে কেন এত আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে? চা শ্রমিকরা যারা রয়েছেন তাদের কেন আসলে এত বৈষম্য শিকার হতে হচ্ছে? এসব কিছু নিয়ে আপনারা কি কোনো কিছু ভাবছেন এখন পর্যন্ত? ধন্যবাদ। অবশ্যই ভাবছি। চা শ্রমিক তো আমাদের এই রাষ্ট্রেরই নাগরিক ওরা, এবং রাষ্ট্রের অন্যান্য নাগরিকরা যেভাবে সুবিধা পায় ওরাও সেভাবে সুবিধা পাওয়ার অধিকার রাখে। আমরা সবসময় তাদের পক্ষে, এবং আমি একটু আগেই বলেছি যে দীর্ঘদিন ধরে তারা তাদের ওই যে মালিকানা যারা, তাদের সাথে শ্রমিকদের মালিকরাই ওইভাবে তারা তাদেরকে সাপোর্ট করে নেয়, যার জন্য এই চা শ্রমিকরা বঞ্চিত হয়েছে। তবে সেখানে অবশ্যই রাষ্ট্রের গাফিলাতি আছে, সেটা আরো আগেই নজর দেওয়া উচিত ছিল। ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে বলেছি, এবং আমাদের প্রতিশ্রুতিটা হচ্ছে যে চা শ্রমিকদের যে দাবি, সেই দাবির প্রতি আমরা সম্পূর্ণ একমত, এবং তাদের মান উন্নয়নের জন্য, জীবন জীবিকা নির্বাহের জন্য তাদের যতটুকু সহায়তার দরকার, আমরা বিএনপি আমরা ক্ষমতায় যদি যায়, আমরা জনগণের রায় নিয়ে আমরা সেটা করব, আমি নিশ্চিত। আমরা খুবই স্পষ্ট আপনার বক্তব্যে, কিন্তু একটা বিষয়কে আরেকটু আপনি যোগ করবেন কিনা, যে এই যে চা বাগানে ভরপুর সিলেট অঞ্চল, এখানে অর্থনীতির একটা বড় অংশ কিন্তু এই চা শ্রমিকদের হাত ধরেই আসছে। আপনি আশ্বাসের কথা বলছেন, কিন্তু সবসময় এই আশ্বাসটা কিন্তু ভাইয়া দেওয়া হয়, আপনারা আসলে প্রয়োগ করার জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, যেহেতু আপনি এই জেলারও দায়িত্বে? না, এটা আমাদের ইতিমধ্যেই সামনে আমাদের নির্বাচনী ইশতেহার আসবে, ইশতেহারে চা শ্রমিকদের এটা ঢুকবে, আমি যতটুকু জানি, কারণ এরা তো আমাদের ভোটার, আমাদের নাগরিক, এই সিলেটের নাগরিক, তাদের জন্য সর্বোচ্চ কাজ করব। পাশাপাশি নারীদের ব্যাপারে একটু কথা বলছিলেন আপনি, নারীদের ব্যাপারে আপনি জানেন যে আমাদের দলের চেয়ারপারসন ছিলেন একজন নারী, মহিয়সী নারী, যিনি আমাদের মাঝ থেকে কিছুদিন আগে চলে গেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীদের ব্যাপারে আমরা সবসময় অগ্রাধিকার দিই, এবং এইবারও অনেক জায়গায় আমাদের নারীরা সেখানে সংসদ সদস্য প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে। হয়তো ওইভাবে সিলেট অঞ্চলে আমাদের মহিলা নেত্রী, আমাদের ইলিয়াস আলী, আমাদের প্রিয় নেতা, এখনো গুম আছেন যিনি, ওনার সহধর্মিনী এবার নির্বাচনে দাঁড়িয়েছেন, উনি একজন নারী। এভাবে অনেক জায়গায় নারীরা দাঁড়িয়ে আছেন, এবং আমাদের সিলেটের নারীরাও যথেষ্ট এগিয়ে আসছে। যদিও সিলেট আমাদের বিভিন্ন অঞ্চল থেকে সিলেট একটা আলাদা একটা ধর্মপ্রাণ এলাকা, তার মাঝেও নারীরা এগিয়ে আসছে। আমরা তাদেরকে মূল্যায়নের মাধ্যমে তাদেরকে আরো প্রোভাইড করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। একই জিজ্ঞাসাটা একটু আমি করতে চাই জয়নাল আবেদিন আপনার কাছেও, যে জামাত কি এই অঞ্চলে নারীদের নিয়ে কিছু ভাবছে, এবং একটা স্পেসিফিক প্রশ্নও ছিল যে নারী প্রার্থীর আসলে একটা সংকট, আমরা নারী প্রার্থী সেভাবে দেখছি না, জামাত আসলে কতটা নারী বান্ধব এই অঞ্চলে, কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলেছেন যে অ্যালায়েন্স বা জোটগতভাবে যেহেতু নির্বাচন হচ্ছে, অ্যালায়েন্সের অনেক জায়গায় নারী প্রার্থী আছে।
এই জন্য আমরা দেখতে চাই যে বাংলাদেশে যে নারীরা পিছনে পড়ে আছে তারা যেন সামনে এগিয়ে আসতে পারে। এই বিষয়ে অ্যালায়েন্সের অনেকেই চিন্তা ভাবনা করছেন। আমরা আশা করছি আমরা হয়তো আর ভালো কিছু দেখব। আমি হচ্ছে সীমান্তের জনপদে বসবাস করি। আমার সিলেট 4টা হচ্ছে জয়ন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ, সেখানে চা বাগান রয়েছে। তো চা বাগানে যারা মহিলা শ্রমিক রয়েছে তাদের যে সংকট সেটা নিয়ে আমরা কাজ করেছি বা কাজ করি। সেখানে হচ্ছে বিশুদ্ধ পানির মারাত্মক অভাব রয়েছে এবং চিকিৎসা সেবা নাই বললেই চলে। এবং চা বাগানের শ্রমিকদের ভিতরে ব্যাপক ধরনের রোগ ব্যাধি বালাই সবসময় থেকে থাকে। এজন্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে বেশি শ্রমিক সেক্টরের ভিতরে হলে চা শ্রমিক। এজন্য আমরা চাই এই যে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমানে যেটা তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে বা তাদের যেটা মজুরি দেওয়া হচ্ছে এইটা দিয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষ ক্রয় ক্ষমতার যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আর তাদেরকে যেটা মজুরি দেওয়া হচ্ছে এখানে কোনো ব্যালেন্স নাই। এজন্য আমরা এবারকার নির্বাচনে সেটা ব্যালেন্স নিয়ে আসার জন্য তাদের কথা নির্বাচনী ইশতেহারে রাখবো আমরা ইনশাআল্লাহ। প্রত্যেকটা দলই আসলে নির্বাচনী ইশতেহারে থাকার যে আশ্বাস দিলেন আমরাও সেই প্রত্যাশা করি। এ পর্যায়ে হয়তোবা চা শ্রমিক যারা রয়েছেন তাদের দুঃখ হয়তোবা কিছুটা হলেও লাঘব হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। আমরা একটু স্যার আপনার কাছে যেতে চাই, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। এই যে চা শ্রমিকদের এত দুঃখ আমরা শুনি, এই যে তারা এত ভোগান্তির শিকার, এত বৈষম্যের শিকার, কিন্তু সিলেট বলতে সিলেট শব্দের সাথে কিন্তু চা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সিলেটের সাথে চাটা খুব প্রাসঙ্গিক, শুধু প্রাসঙ্গিক না, এখানে যারা চা শ্রমিক রয়েছেন তাদের নিয়ে আসলে সেই অর্থে টেলিভিশন টক শো এ পর্যন্ত কেন যেন সীমাবদ্ধ থাকা হয়। আপনারা যারা শিক্ষক রয়েছেন, সচেতন সমাজের প্রতিনিধি আপনারা যারা রয়েছেন, তারা কি কখনো এসব নিয়ে আসলে কাজ করার কোনো আগ্রহ রয়েছে কিনা, আপনাদের কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আসলে চা শ্রমিকদেরকে নিয়ে বা চা শিল্প নিয়ে গবেষণাটা আগে অপ্রতুল ছিল, যথেষ্ট পরিমাণে ছিল না। বাট আমি যদি বলি যে গত প্রায় 1 দশক যাবত এই গবেষণার হার অনেক বেড়েছে। আমরা একাডেমিক্যালি কাজ করতে গিয়ে শুধু ন্যাশনাল যে জার্নাল অথবা যে প্ল্যাটফর্মগুলি আছে, একাডেমিক প্ল্যাটফর্ম, সেখানেই পাবলিশ হচ্ছে তা না, ইন্টারন্যাশনাল ফোকাস তৈরি হয়েছে, অলরেডি অ্যাটেনশন তৈরি হয়েছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো কাজেই গবেষণা হচ্ছে। তো এখন কথা হচ্ছে আমাদের যে সমস্যা রয়েছে, সমস্যাটা হলো যে আমরা যখন মালিকদের কাছে যাই, আনফর্চুনেটলি তারা যে বয়ান দেন সে বয়ান অনুসারে চা শ্রমিকরা খুব ভালো অবস্থায় আছে, তাদের 500 টাকা 600 টাকা হয়ে যায় দৈনিক, এরকমের কথাবার্তা। আবার যখন শ্রমিকদের কাছে যাই এবং তাদের যে অবস্থা সেটা যখন আমরা বাস্তবে প্রত্যক্ষ করি তখন অবস্থা খুবই খারাপ। দে আর ডিসম্যালি পোর, মানে পোর শুধু না, ক্রনিক্যালি পোর। তো কাজেই এইটার একটা গ্যাপ রয়ে গেছে। আমার কাছে এখানে মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যারা চা এই যে গার্ডেনগুলি আছে বা টি প্লান্টেশনগুলি আছে, এর মালিকরা অধিকাংশ ক্ষেত্রেই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত এবং অনেকে এমপি মন্ত্রীও হয়ে থাকেন। তো কাজে সরকার যখন কোনো পলিসি নিতে যায় তখন মালিকদের যে চাওয়া পাওয়া সেটার বাইরে গিয়ে একেবারে গ্রাসরুট লেভেলের সাধারণ শ্রমিকদের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে অ্যাড্রেস করতে পারে না। তো কাজেই রাজনৈতিক দলগুলির এক্ষেত্রে এগিয়ে আসতে হবে যে যারা ক্ষমতায় থাকবে তারা শুধু তাদের ক্লাস ইন্টারেস্ট বা শ্রেণী স্বার্থকে না দেখে একেবারে সাধারণ শ্রমিক যারা কষ্টে আছে, দুঃখে আছে, এবং শুধু তাই না, এক ধরনের অমানবিক জীবনযাপন তারা করতেছে এবং যে তাদের কোনো ল্যান্ড নেই, তারা একটা মাত্র ঘরে, কুড়ে ঘরের মধ্যে বসবাস করতেছে এবং ভেরি অফটেন তারা ওই যে ঘরটায় বসবাস করছে, বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, এমনকি তাদের গৃহপালিত গরু বা ছাগল সেটাও ওই ঘরের এক কর্নারে বাস করে। এটা খুবই অমানবিক। তো কাজেই যারা সরকারে যাবেন এবং নেতৃবৃন্দ যারা আসছেন তারা শুধু ব্যবসায়িক স্বার্থটা না দেখে, হ্যাঁ ব্যবসাটাকে টিকিয়ে রাখতে হবে, ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হবে, ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু শুধু সলি প্রফিট ইন্টারেস্টেড না হয়ে, প্রফিটকে ফোকাস না করে, যাতে করে ইন্ডাস্ট্রিও বাঁচবে, এট দ্য সেম টাইম এই যে শ্রমিকরা যারা আছে তারাও বাঁচবে এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে। বিশেষ করে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে এই শ্রমিকদের যে ছেলেমেয়েরা আছে তারা শিক্ষা থেকে বঞ্চিত। শিক্ষার যে উপকরণগুলি দরকার, স্কুল, কলেজ তো নাই, প্রত্যেকটি চা বাগানে হয়তো একটা প্রাইমারি স্কুল আছে, বাট দিস ইজ নট এনাফ। এবং সেটা রাস্তাঘাট ভালো না, হয়তো দেখা যাচ্ছে 10 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে, বিশেষ করে বর্ষাকালে তো কাদা হয়ে যায়, রাস্তা পিচ্ছিল হয়ে যায়, সেখানে একটা বাচ্চার পক্ষে 10 কিলোমিটার দূরে গিয়ে এমনকি প্রাইমারি স্কুলে যাওয়া এবং 10 কিলোমিটার ব্যাক করা, তারপরে বাসায় পড়া, ইট ইজ অ্যাবসলিউটলি আনইমাজিনেবল। এটা সম্ভব না, এটা হয় না। তো কাজে তাদের শিক্ষার উন্নয়নের জন্য কিভাবে স্কুল বেশি বেশি করা যায়, কলেজ করা যায়,
এবং তাদেরকে সচেতন কিভাবে করা যায়, এবং এর গোড়ায় যেটা সেটা হচ্ছে তাদের যে বেতন কাঠামো আছে এখানে ইতিবাচকভাবে পরিবর্তন করা দরকার। যে বেতন যেটা বলা হয়েছে যে 178 টাকা 50 পয়সা বর্তমান বাজারে, এটা কোনোভাবেই সম্ভব না একজনকে টিকে থাকার জন্য। যুক্তি হয়তো দিতে পারেন যে তাদের থাকার জায়গা আছে, ভাড়া লাগে না, তাদের স্যানিটেশনের ব্যবস্থা আছে, তারপরে তাদেরকে রেশন দেওয়া হয়, এগুলি আছে, সবই সত্য, কিন্তু এগুলি প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। তো কাজেই আমি মনে করি যে যারা ক্ষমতায় যাবেন, বিশেষ করে সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ যারা আছেন, তারা চা বাগানগুলির দিকে নজর দেন যাতে এই ইন্ডাস্ট্রি নষ্ট না হয়ে যায়। এট দ্য সেম টাইম যারা শ্রমিক আছেন তাদের দিকে নজর দেন, তাদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখেন। একটু যোগ করতে যাচ্ছিলেন সাথে একটু অ্যাড করতে চাই, এটা স্যার সুন্দর বলেছেন, এটা রাইট, সত্যি আমি একমত ওনার সাথে। বাট এখানে একটা সমস্যা আছে, যেটা যে চা শিল্পটাই এখন হুমকির সম্মুখীন। এক সময় ছিল এই চা শিল্প আমাদের একটা খনিজ সম্পদ এবং আমাদের একটা প্রাকৃতিক সম্পদ, এবং ব্রিটিশ আমল থেকে সেটা আমরা ধারণ করে আসছি। কিন্তু এখন টোটাল চা শিল্পটাই একটা হুমকির সম্মুখীন, এবং এই হুমকি থেকে বাঁচতে হলে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, এবং রাষ্ট্র কর্তৃক যদি সেই চা শিল্পকে ধারণ করার জন্য যদি বিশেষভাবে পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমার মনে হয় চার মালিকরা অনেক জিনিস চাইলেও পারবে না, এবং শ্রমিকদের সেই উন্নতিটা। এবং আমার বিশ্বাস যে সরকারই আসুক, যে সরকার আসবো, ইনশাল্লাহ সেই রাষ্ট্র এগিয়ে আসতে হবে, তার মধ্যেই চা শিল্পের উন্নতি হবে। ইমরান ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে মালিকরাও যে খুব বেশি লাভবান হচ্ছে তা না। এখানে আমরা যখন গবেষণা করেছি এবং সেখানে নানা স্টেক হোল্ডারের সাথে কথা বলেছি, সেখান থেকে বেরিয়ে আসছে যে একটা সিন্ডিকেট কাজ করে। এইখান থেকে ফ্যাক্টরি থেকে চা চিটং এ যায় এবং সেখান থেকে যে বিভিন্ন দেশে চা যায়, এই টোটাল প্রক্রিয়াটার মধ্যে একটা শক্তিশালী সিন্ডিকেট আছে। আমি অনুরোধ করব সরকারে যারা আসবেন, বিশেষ করে সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ, এই সিন্ডিকেটকে ভেঙে দেন, এই সিন্ডিকেটকে ভেঙে দেন, যাতে করে উভয় লাভবান হতে পারে। জয়নাল আবেদিন কি এই বিষয়ে কিছু যোগ করবেন কিনা সিন্ডিকেটের ব্যাপারে? এখানে তো মালিককেও বাঁচাতে হবে, শ্রমিককে বর্তমান শ্রমবাজার অনুসারে তার ন্যায্য পাওনা দিতে হবে। এটা দিতে গেলে রাষ্ট্র সেখানে ভূমিকা রাখতে হবে। রাষ্ট্র যদি এখানে ভূমিকা না রাখে তাহলে সেটা সাস্টেইনেবল করা আমাদের জন্য সম্ভব না। একদম, আসলে দর্শক, চা শ্রমিকদের ন্যায্য পাওনা পাওয়ার যে অধিকার, সেটার বিশ্বাস আমরা সবাই করি এবং সেই প্রত্যাশায় আমরা ঘর বাঁধি। এই গল্প আরো আমরা শুনতে চাই। এখন আমরা একটু চলে যেতে চাই এখানকার যারা ভোটাররা রয়েছেন সেই ভোটারদের কাছে, এবং তাদের যদি আসলে কোনো জিজ্ঞাসা থাকে আপনারা একটু বলবেন। আপনার কাছে একটু যেতে চাই, আপনি শুরুতে বলতে চেয়েছিলেন, আপনার কাছে আসলে জিজ্ঞাসাটা হচ্ছে খুবই স্বল্প সময়ে, যে আপনারা আসলে এই সিলেটকে কেমন দেখতে চান, খুবই সহজ করে বলবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের সফল অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান, উনি আমাদের সিলেটের উন্নয়নে অনেক কিছু করেছেন। সিলেট ঢাকা সিলেট রোড প্লাস সিলেট আঞ্চলিক রোডগুলা, সিলেট জৈন্তা, সিলেট গোয়েনঘাট, জাফলং এবং বিছনাকান্দি এগুলা করেছিলেন, কিন্তু বিগত 15 বছর এগুলা ধ্বংস হয়ে গেছে, কিছু হয়নি। তো আমার প্রশ্ন হচ্ছে, ওনারা যদি নির্বাচিত হন, এই যে যোগাযোগ ব্যবস্থা আমাদের সিলেটের পর্যটন নগরী, এই পর্যটন নগরী কি পরিপূর্ণতা লাভ করবে এবং আমাদের ঢাকা সিলেটের যোগাযোগ ব্যবস্থা কি উন্নত হবে, এটি আমার প্রশ্ন। আর স্বাভাবিকভাবে ওনাদের দুজনের কাছে, জনবাই সহ ওনাদের দুজনের প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি আইনজীবী, এটা বলতে চাই, বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে আইন ধ্বংস হয়ে গেছে, ওনাদের মাধ্যমে ওনারা সংসদে যদি প্রতিনিধিত্ব করেন, তাহলে ওনাদের মাধ্যমে বাংলাদেশ কি আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এটাই আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ। আমরা আর একজনের কাছে যাব, আর একজনের কাছে যেতে চাই। আশা করি আপনি সবার প্রতিনিধিত্ব করবেন। এবং শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি এই যে আপনার স্পেসিফিক আপনি কার কাছে জিজ্ঞাসা করতে চান, এই তিনজনের কাছ থেকে আপনি কার কাছে জিজ্ঞাসা করতে চান? আসসালামু আলাইকুম। ইমরান ভাইয়ের কাছে প্রশ্ন, এই 15 বছর যে সরকার ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার, এই সরকার আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজার যে রাস্তাগুলা জনাব সাইফুর রহমান যেভাবে আমাদের সিলেটের উন্নয়ন করেছিলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজার দৈন্তা গোয়াইনঘাট সব রাস্তা, জাফলংয়ের রাস্তা, ঠিক তদ্রুপ আমাদের গোলাপগঞ্জের রাস্তাটা যাতে এইভাবে কার্যক্রম সুন্দরভাবে হয়, ওনার কাছে প্রস্তাব রাখি। আর আমার জামাত নেতার কাছে প্রস্তাব, নারী নেত্রী, আমরা বিএনপি করি, আমাদের নারী নেত্রী ডাইরেক্ট ইলেকশনে অনেক নেত্রী গিয়েছেন এবং আমিও ছিলাম ক্যান্ডিডেট, এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট থেকে একমাত্র আমি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের অনেক নারী নেত্রীরা আছেন, কাজ করেন, কিন্তু জাতীয় ইলেকশনে কোনো নেত্রী বা সংরক্ষিত আসনে কোনো নেত্রী আমরা পাই না, ভবিষ্যতে কি পাবো? একদম, উনি শুরুতে কিছুটা বলেছিল এবং আপনাদের দুজনের জিজ্ঞাসাটা এক। তারা সবাই আবারও প্রয়াত অধ্যাপক সাইফুর রহমানকে স্মরণ করছেন। আমরা সেই জিজ্ঞাসাটা অবশ্যই রাখবো। তবে শুরুটা একটু জয়নাল আবেদিন আপনার কাছ থেকেই শুরু করতে চাই, যেহেতু সময় আমাদের কম। আপনি একটু বলবেন যে অনেক নারী প্রার্থীর আপনাদের দলে রয়েছে, কিন্তু তারা নির্বাচন কেন করছেন না, আপনি একটু খুব সংক্ষেপে বলবেন। জি, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখেছেন
আপনারা বলছেন দেখছেন না, আমরা বলছি যে আমরা তো কথা বলার সুযোগ ছিল না, আমরা তো নিষিদ্ধ ছিলাম। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা বাংলাদেশে ইন করেছি। আপনারা একটু ওয়েট করেন, জাতীয় সংসদ নির্বাচন হতে দেন। আমার আপা যাবে বলছেন ইনশাআল্লাহ মহান জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আপনি দেখতে পাবেন। অতীতে যে সংসদ নির্বাচনে জামাত অংশগ্রহণ করেছিল সকল নির্বাচনে সংরক্ষিত আসনে সেখানে আমাদের মহিলা সদস্যরা ছিলেন। যেহেতু কথা শেষ, আমি সর্বশেষ বলতে চাই, আমরা সিলেটের মানুষ, সিলেট বৈষম্যের শিকার দীর্ঘদিন থেকে। এই বৈষম্যের হাত থেকে আমরা মুক্তি চাই। আমরা সীমান্তর জনপদের 5 লক্ষ ভোটার আছেন, সেই ভোটাররা, আমার অনেক দর্শকরা ভোটাররা প্রশ্ন করেছেন, আমাদের অডিয়েন্সে যারা আছেন তারাও প্রশ্ন করেছেন, উত্তরে দিয়েছেন। আপনারা জানেন যোগাযোগ ব্যবস্থা এখন প্রায় নাই বললেই চলে। আমাদের সিলেটের চিকিৎসা ব্যবস্থাটা পুরাই ধ্বংস। এডুকেশন সিস্টেম যে পর্যায়ে আছে, শহরতে কিছুটা থাকলেও উপজেলা পর্যায়ে সাস্টেইনেবল কোনো এডুকেশন ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। আমাদের কৃষি বান্ধব এই অঞ্চলে হাওর উন্নয়ন কোনো প্রকল্প না থাকার কারণে, বিশেষ করে এপ্রিল মে মাসে যখন সামান্য বৃষ্টি হলে পুরো সিলেটটা পানির নিচে ডুবে যায়। শতাব্দীর ভয়াবহ বন্যা আপনারা দেখেছেন, সেখানে আমরা সেটা দেখেছি, কিন্তু কিছু করার ছিল না। এমনকি আমাদের এই সিলেট শহরটাকেও আমরা ডুবান ছিল। আমি উপশহরে থাকতাম, আমাদের জেলা বিএনপির সেক্রেটারি উনিও উপশহরে থাকেন, আমাদের পুরো উপশহরটা পানির নিচে ছিল। এখনো পর্যন্ত একটি টেকসই একটা আরবান প্ল্যানের মাধ্যমে সিলেট অঞ্চলকে বন্যামুক্ত করার জন্য কোনো পরিকল্পনা আমরা দেখছি না। আমরা আশা করছি জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, মহান রব্বুল আলামিন যদি আমাদের কবুল করে, এই সিলেটের 1 কোটি মানুষের জন্য আমরা কিছু করতে চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে। যে উন্নয়নের আশা তিনি দেখিয়েছেন সেটা হয়তো বা তিনি রাখবেন, কথা রাখবেন। একটু আপনার কাছে যেতে চাই অ্যাডভোকেট ইমরান আহমেদ। সবাই আসলে সাইফুর রহমানকে স্মরণ করছেন, তার যে উন্নয়নের ধারা সেটা আপনারা যারা এই সিলেট অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন, আপনারা যারা বিএনপি থেকে মনোনীত হয়েছেন, আপনি জেলা বিএনপির দায়িত্বে আছেন, কি মনে করেন যে সেই কিংবদন্তি রাজনীতিবিদের ধারা কি আপনারা আসলে পারবেন রাখতে? এটা একটা চ্যালেঞ্জ কিনা আপনাদের জন্য? ধন্যবাদ। সত্যিই বলছেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আপনি ডান বলেন, বাম বলেন, সামন বলেন, পিছন বলেন, সবকিছুই কিন্তু সাইফুর রহমান, এই অষ্টমতি সাইফুর রহমানের কীর্তিমান সব কাজগুলো এখনো বেঁচে আছে। এই যে আমাদের সার্কিট হাউস দেখছেন, সার্কিট হাউসটা উনি প্রতিষ্ঠা করেছিলেন। এই যে আমাদের সারদা হলকে উনি সংরক্ষিত করেছিলেন। এই যে নদীর সর্বজন স্বীকৃত বলা যায়, সর্বজন স্বীকৃত। সুতরাং উনার অভাব সিলেটবাসী অন্তত আরো 100 বছরের আগে ভুলবে না, আমি মনে করি। আমার দৃঢ় বিশ্বাস, সিলেট আমরা বঞ্চিত, আমরা সর্বসম্মতভাবে, সিলেট একটা সম্প্রীতির দেশ, সিলেটের উন্নয়নের ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। সিলেট আমরা বঞ্চিত, আমাদের যোগাযোগ ব্যবস্থা বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, চিকিৎসা ব্যবস্থা বলেন, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পাচ্ছি না। এই সাইফুর রহমান সাহেবের পরে আমাদের সেভাবে উন্নয়ন হচ্ছে না। আমরা আশা করি আগামী সরকার ইনশাআল্লাহ, আমরা যদি আবার রাষ্ট্রক্ষমতায় আমরা যাব, আমাদের নেতা যদি আমরা যাই, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, যেহেতু উনার শ্বশুরবাড়ি সিলেটে, আমাদের সিলেটের আরো ব্যাপক উন্নয়ন করতে পারবো, সেটা আমি বিশ্বাস করি। আমি শেষ কথা বলে ফেলি, আমি আমার এলাকা বিয়ানীবাজার গোলাপগঞ্জের বাসীর পক্ষ থেকে, অত্যন্ত অগ্রজ একটা এলাকা ছিল, কিন্তু বিগত কয়েক দশকে এই এলাকাটাকে একটা অনুন্নত এলাকা হিসেবে পরিণত করা হয়েছে। আমাদের শিক্ষিত অঞ্চল ছিল, প্রবাসী অধ্যুষিত অঞ্চল ছিল, এখন আমরা এই এলাকাকে গড়তে চাই। আমাদের নদী ভাঙ্গনের সমস্যা, শিক্ষার সমস্যা, চিকিৎসার সমস্যা, আমাদের প্রবাসীরা যারা আছে তাদের থাকার সমস্যা, যোগাযোগ ব্যবস্থার একটা মেছাকার অবস্থা, এইসব একটা জঞ্জাল আমাদের উপর পড়বে। তারপর আমরা দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ আগামী নেতৃত্ব, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এবং একটা মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একটা বৈষম্যহীন সুন্দর বাংলাদেশের স্বপ্নই আসলে দর্শক আমরা সবাই দেখে থাকি, এবং সেই সাথে প্রতিশ্রুতি আর পাল্টা প্রতিশ্রুতির মধ্য দিয়েই কিন্তু এখানকার যারা আসলে প্রতিনিধি রয়েছেন তারা তাদের কথা জানালেন। আমরা ভোটারদের কথা শুনলাম, আমরা প্রত্যাশার গল্প শুনলাম, আমরা অনেক সংকটের কথাও শুনলাম। এখন আসলে সবকিছু নির্ধারণ হবে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। দর্শক, এখান থেকেই আজকে আমাদের ব্যালটে বাংলাদেশের পর্ব শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আগামী পর্ব মৌলভীবাজারে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।